আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডায়াল সিলেটের নিয়মিত সাপ্তাহিক আয়োজন সফলতার গল্প অনুষ্ঠানটিতে। অনুষ্ঠানের সঙ্গে আছি আমি সোহেল আহমদ। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এমন একজন ব্যক্তি যিনি ব্যবসায় একজন সফল ব্যক্তিত্ব এবং তিনি বিভিন্ন সমাজে মানবিক দিক থেকে বিভিন্ন গরিব দুঃখী মানুষের সেবা করে থাকেন। তিনি আর কেন নন, টাওয়ার হ্যামলেটস কেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব জগদুল খান। চলুন তাহলে আর দেরি না করে আমরা শুরু করি আমাদের মূল পর্ব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সোহেল ভাই, আপনার আজকে ডায়াল সিলেট আমারে আমন্ত্রণ জানানোর লাগি। আর যারা এই অনুষ্ঠান দেখবা বা দেখারা সবরে অগ্রিম শুভেচ্ছা রইল। ধন্যবাদ। আজকে যেহেতু সফলতার গল্প নিয়ে আলোচনা, তাহলে আমরা আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু জানতে চাইবো। আপনার ব্যক্তি জীবনে যে আপনার ব্যক্তি জীবনে কে কে আছে, আপনার পরিবারে কারা কারা আছেন, সে বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। থ্যাংক ইউ ভাই। আসলে এলো সফলতা তো আসলে সবু আল্লাহর এক দান। যদি আল্লাহ তালা কারো সফল, কারো কিছু তান পক্ষ থেকে হয় ভালা মন্দ। তো আসলে ব্যক্তি জীবনে বা ব্যবসায়িক জীবনে বা সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষেত্রে আমি কতটুকু সফল এটা আল্লাহ ভালো জানেন। আর ব্যক্তিগতভাবে আমি আমার লন্ডনে বসবাস করি। আমার একজন আছেন সন্তান আর আমার ওয়াইফ আছেন। আর আমরা আসলে বড় এক ফ্যামিলি। শহর তো সিলেট শহরের দক্ষিণ সুরমাত 27 নম্বর ওয়ার্ড পাঠানপাড়ার খানবাড়ি গ্রামের আমি ওখানেও বড় হয়েছি। আর আমার ভাই বোন তারাও দেশতা হয়। আর আমি 2001 বিগিনিং আমি দেশ আইছি আর এই পর্যন্ত কন্টিনিউ আছি। আচ্ছা, তাহলে আপনি যেহেতু আমরা আবার পরবর্তী একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নতে চলে যাই। আপনার যে কথার ভিত্তিতে আপনার প্রবাস জীবনের শুরুটা কবে এবং কিভাবে, সে বিষয়ে যদি একটু আমাদেরকে বলতেন। প্রবাস জীবন আসলে তো যারা প্রবাসে আছেন তারাও বুঝবা ডিফারেন্ট, হয়তো ইংল্যান্ড বা ফার্স্ট ওয়ার্ল্ডও হয়তো কিছু ডিফারেন্ট থাকে, বা মিডিল ইস্ট বা ফার্স্ট ওয়ার্ল্ডের মাঝে যদি আমরা জিও করি তাহলে হয়তো ডিফারেন্ট। তবে শুরুতে সবারও একটা না একটা অসুবিধা পড়বে, কারণ যেহেতু আমরা অনেক দূর থেকে এখানে এসেছি। আমি 2001 যখন আসি তখন প্রথমে যে আমার সবচেয়ে বেশি সহযোগিতা করছেন তাই আমার চাচা উসমান খান সাহেব। আর তাইনও আসলে আসার পরে এই সব ধরনের লুক আফটার বা খবর আসনল নেওয়া বা তান লগে রাখা, এটা তাইন আমার সহযোগিতা করছেন। আল্লাহ পাকে তান্ডে বেশ নসিব করুন, তাই দুনিয়াত নাই, মারা গেছেন। আসার পরে আসলে যে প্রবলেম হয়, প্রথম তো আমরা আসলাম হয়তো 2 সপ্তাহ রেস্ট, একটু ঘোরাফেরা করছি। ইংল্যান্ড যেহেতু আইলাম এই সময় খুব ঠান্ডা ওয়েদার আছিল, আনবিলিভেবল। মানে 2001 এখন তো ঠান্ডা হিলা পাই না, আমরা হয়তো ইউজ হয়ে গেছি, বুঝি আর না। খুব ঠান্ডা আছিল, আট বাড়া থাকলে ঠান্ডাই মরে যেত। তো প্রথম যেদিন আসছি এদিন তো আর আসলে বারো, পরের দিন আমরা ডিক্লেনে চলে গেছি। আমি আর আমার ওই উসমান চাচা, আরো এক চাচা আসলা উনি, আর আমার এক চাচা তো ভাই, আমরা ডিক্লেন ওখানে খাওয়া দাওয়া করছি। আর আসলে প্রাথমিক পর্যায়ে যে ঠান্ডা ওয়েদার ইউজ হইতে সময় লাগছে, লাগতো বারোইলেও ঠান্ডায় ধরে। মোটামুটি ওভাবে গেছে। 2 সপ্তাহ পরে হয়তো আমি কাজ ধরে লিছি। প্রথমে আমি এক জায়গায় কাজ ধরছিলাম লুটনের পাশে, ছোট শহরও ইন্ডিয়ান রেস্টুরেন্টও। তো এখানে আমি বেশি দিন কাজ করতে পারি নাই, খুব বিজি একটা রেস্টুরেন্ট ছিল। তো হয়তো 2 সপ্তাহ এভাবে হবে এখানে করছি। এরপরে সিটিতে চলে আসছি একটা রেস্টুরেন্টে, ওখানে কিছুদিন কাজ করছি। এরপরে চলে গেলাম ডাট ফুডের এক জায়গায়। ওখানে আমাদের আজিজ ভাই আমারে খুব স্নেহ করতেন, আর ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। ওইখানে অনেকদিন করার পরে চলে গেলাম আমি অক্সফোর্ড সিটির পাশেই একটা ছোট্ট টাউন ডিট করে। এখন আমাদের চাচাতো ভাই আছেন, তাদের একটা বিজনেস আছে, ওইখানে চলে গেলাম। ওইখানে অনেক দিন তাদের ওইখানে অনেক দিন করছি। এরপর শুরু করলাম
ওই একটা বিজনেস অক্সফোর্ডের পাশেই কিছুদিন করলাম বিজনেস। মোটামুটি বিজনেসটা প্রথমে ভালো ছিল, পরবর্তীতে হয়তো হয় নাই ভালো। এর মধ্যে আবার হার মানেননি, কন্টিনিউ করছি এই সময় এই কাজ বা ওইভাবে চলতেছিল। জীবন তো আসলে এদেশ তো আসাও তো পড়তে গিয়ে তো কাজ শুরু, কাজ ছাড়া কি চলা যাবে না, সবসময় কাজেই ছিলাম। আর 2005-এ আমি সংসারিক জীবনে চলে গেলাম জুনের দিকে। তো এখান থেকে আসলে তখন তো আরো ডিফারেন্ট লাইফ, আমার ওয়াইফও কাজ করেন, আমিও কাজ করি, তখন এখান থেকে কাজ কন্টিনিউ চললো। পরে আবার এই ওইখান থেকে চলে আসলাম, ওই বিজনেস তেমন ভালো হল না, এখান থেকে চলে আসলাম লন্ডনেই সেটেল, যেহেতু ওয়াইফ এখানে। পরবর্তীতে লোকালি কিছু কাজ করছে কিছুদিন, এরপরে চলে আসলাম এন্ড অফ বিগিনিং অফ 2006-এ কেয়ার সেক্টরে চলে গেলাম। এটা দিয়ে আমার শুরু। এখন হচ্ছে ডিফারেন্ট একটা ইন্ডাস্ট্রিতে আসলাম। এটা ছিল হসপিটালিটি, আর এটা হলো সোশ্যাল পার্ট অফ সোশ্যাল কেয়ারে। তো এটা থেকে তো কন্টিনিউ এখনো এই সেক্টরের সাথে জড়িত আছি, তো বিজনেস বা অন্য বিজনেসম্যান বলতেছি। তো কেয়ার সেক্টরের প্রথম দিকে হয়তো একটু অসুবিধা হতো, এটা একটা ডিফারেন্ট জব। যারা করেন বা তারা জানেন এই জবটার মাঝে আমরা তো মনে করি যে হয়তো দুনিয়াতে হয়তো এটার কাজের মাধ্যমে একটা ইনকাম আসলো, কিন্তু পরকালেও আল্লাহ পাক হয়তো এটার একটা পুরস্কার দিবে, যেহেতু আমরা সমাজের অবহেলিত বা যাদের নিজের শারীরিক সমস্যা বা নিজের ইচ্ছায় কিছু করতে পারে না, যারা সাপোর্ট করে, যারা সাপোর্ট ওয়ার্কারে কাজ করি আমরা সাপোর্ট করি তাদের মাধ্যমে। এর মধ্যে একটা এজেন্সিতে কাজ করলাম অনেকদিন, পরবর্তীতে আবার চলে গেলাম অনেকদিন করার পরে চলে গেলাম ওই কেয়ার সেক্টরের বিজনেসে। আমাদের আরো ফ্রেন্ড বন্ধু তারা আমরা একসাথে কাজ করতাম। কিছুদিন পরে আমরা চলে গেলাম ওই যে বিজনেসে, কেয়ার বিজনেসে। এটা তো কন্টিনিউ আছে আমাদের। আর এর মধ্যে যে এজেন্সিগুলোতে কাজ করতাম, তো 2-3টা এজেন্সি লন্ডনের ভিতরে বাটাওয়ার্ড আমলেটে আমি করছি। মজলিসুম কেয়ার সার্ভিসরা ছিল, লন্ডন কেয়ার ছিল, আরো একটা কেয়ার এজেন্সি ছিল নদীর ওই পারে, ওটাও কাজ করছি। এরপর কিছুদিন আমাদের একটা এজেন্সিতে কাজ করতাম, ওটা বন্ধ হয়ে গেছিল। পরবর্তীতে কাউন্সিল আমাদেরকে নিয়ে গেল, কাউন্সিলে কিছুদিন আমরা কাজ করছি। এরপরেই চলে আসলাম নিজের বিজনেসেই, কন্টিনিউ করতেছি। আর এখন তো হয়তো আরো একটা বিজনেসে ইনভলভ হয়েছি, তো চলতে আছে আর কি। আল্লাহ সফলতা দেখিয়ে দেয়নি, রব্বুল আলমিনের কাছে দোয়া করি যেন যাতে এই বিজনেসটা সফল হতে পারে। আসলে আপনার যাত্রাটা আসলে অনেক দুঃখের আছে, আবার কষ্টেরও রয়েছে। আপনার এই যাত্রার মাধ্যমে অন্যরা উৎসাহিত হবে আশা করি। আমার আরেকটি প্রশ্ন হলো, জীবনে চলার পথে আপনার পরিবার, যেমন ভাই বোন বা আপনার স্ত্রী, পরিবারের সদস্যদের থেকে কে কোনো ধরনের সহায়তা পেয়েছেন ওই সময়টার? আমি তো দেশ থেকে চলে আসছি ইয়াং টাইমেই। তো এখানে আসার পর দেশে তো আমাদের যৌথ ফ্যামিলি স্টিল, আমরা সব আমরা 5 ভাই, সবাই এক জায়গায়। তো এখানে আসার পর তো ওয়াইফের কাছ থেকে অবশ্যই সহযোগিতা পেয়েছি। সেক্ষেত্রে আরো অনেক ফ্যামিলি মেম্বার আছে, তারা সহযোগিতা করছে। বা তারপরেও মেইন হলো নিজের উৎসাহ করা, নিজের একটা কমিটমেন্ট রাখা যে আমি এটা করব। যদি এ ধরনের দৃঢ়তা মনের মধ্যে থাকে তাহলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আচ্ছা, আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল এবং আপনি কিভাবে সেটি মোকাবিলা করেছিলেন? আসলে জীবনের চ্যালেঞ্জ তো কন্টিনিউ আছে। লাইফ বিগিনিং আপনি যদি বুঝেই যাবা, তখন চ্যালেঞ্জ শুরু হয়ে যায়। যখন বাচ্চাটা বাচ্চা হয়তো বুঝকম থাকবো বা ইলা হয়তো ইয়ে থাকতো না, কিন্তু যখন তাকে আপনি অ্যাডাল্ট হয়ে যাব বা আপনার বয়স বাড়ে যাব, তখন তাকে চ্যালেঞ্জ, প্রতিটা মুহূর্তে চ্যালেঞ্জ আছে। আর প্রত্যেকটা চ্যালেঞ্জ আপনি মোকাবিলা করতে হইব ঠান্ডা মাথায় আর সুন্দর চিন্তা দিয়ে, আর সর্ব অবস্থায় আল্লাহর সহযোগিতা লাগবো। তাহলে আপনি এই সমস্ত চ্যালেঞ্জ থেকে, এই সমস্ত অসুবিধা থেকে আপনি হয়তো একটা বাড়ার, একটু বেরিয়ে যাওয়ার পথ আল্লাহ পাক দিয়ে দিবেন। এটাই আমরাও আশা করি।
আপনার একজন ব্যবসায়ী এবং একজন সমাজকর্মীও বটে। তো আপনি কি আর কোনো সামাজিক সংগঠন বা কল্যাণমূলক কাজে জড়িত আছেন? আমি তো ছোট ব্যবসার সাথে জড়িত আছি। আর সবসময় আমরা বিশেষ করে যারা, আমি তো টাওয়ার হ্যামলেটে কেয়ার অ্যাসোসিয়েশন তো বিগিনিং থাকি আচ্ছা, আচ্ছা। আমি আছি, একটা লগে 2010 থাকি, স্টিল আছি এজ এ অ্যাডভাইজার হিসাবে। তো আমরা সব সময় সহযোগিতা করছি যারা কেয়ারার হল, বিশেষ করে এই যে এক সময় সোহেল ভাই জানো না, কেয়ারার রেট আছে মানে আওয়ার বেসিক খুব কম, 490 বাই 5.5p ওলা রেট আছিল আওয়ার। কিন্তু আমরা কেয়ারার অ্যাসোসিয়েশন, আমরা কিন্তু এটা আন্দোলন বা বিভিন্ন জায়গার যোগাযোগ, ইউনেস্কোর মাধ্যমে যোগাযোগ করিয়া বা কাউন্সিলের মাধ্যমে আমরা আওয়ারটা যে লন্ডন লিভিং ওয়াইজেস তখন যেটা আমরা পাইরা প্রায় 14 পাউন্ডের মতো, এটা কিন্তু কেয়ারার অ্যাসোসিয়েশনে স্টাবলিশ করছে এই টাওয়ার হ্যামলেট। আপনি অন্য টাউনও যাওকা, অন্য কাউন্সিলে যাওকা, লন্ডন লিভিং ওয়াইজেস পাইরা না, ন্যাশনাল ওয়াইজেস পাইরা, কিন্তু টাওয়ার হ্যামলেট এটা পে করে। আর আমি আমরা একটা এলাকা ভিত্তিক সংগঠন আছে, চ্যারিটি অর্গানাইজেশন, এটা আমি জড়িত আছি সব সময়। আর এটার মাধ্যমে এলাকার চাই যারা অসহায় বা আমরা দরিদ্র বা চিকিৎসার লাগি দরকার, তারা সহযোগিতা করি, রমজানও সহযোগিতা করি, বিভিন্ন কেউ অসুবিধা, বিয়া শাদীর ব্যাপারে প্রবলেম বা পয়সার ফাইন্যান্সিয়ালি প্রবলেম, আমরা এগুলো সহযোগিতা করি। তো আমরা এখানে যৌথভাবে করি। কিছু কিছু ক্ষেত্রে দেশ থেকে অসুবিধা আইলে আমি হয়তো মানুষের কাছ থেকে কিছু কালেক্ট করি, মানি দেশও ফাটাইয়া দিই, ওটাও করি আর কি, যতটুকু আমার ক্যাপাসিটি অনুযায়ী। না, এটা তো অবশ্যই খুবই দারুণ একটা কথা বলেছেন। আমরা মনে করি সমাজে যারা বিত্তবানরা রয়েছে আরো, তারা তারা যদি গরিব দুঃখী মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে সমাজে অভাব অনটন এবং দারিদ্রতা দূর হবে। ঠিক তো আছে। আমরা আরেকটা প্রশ্নে চলে যাই, যেটা হচ্ছে আপনার, আমরা সবাই জানি প্রত্যেকের জীবনে সাফল্যের পেছনে কারো না কারো অবদান থাকে। সেক্ষেত্রে আপনার জীবনের সফলতার পেছনে সেই বিশেষ ব্যক্তি কি, কে, এই বিষয়ে যদি একটু আমাদেরকে একটু বলতেন। আসলে প্রত্যেকের পিছনে থাকে অবভিয়াসলি এভাবে সফল করার বা যাদের জীবনে সাকসেসফুল মানুষ সকল লাইফ অনেক আসন সমাজ, আমরা তো এগুলা সাকসেস হইতাম পারছি না। তো আল্লাহ যতটুকু দিছেন ফ্যামিলির সহযোগিতায়, ওয়াইফের সহযোগিতায় আমরা ওই পর্যন্ত আইছি। আর সবচেয়ে বড় হইল নিজের মাঝে থাকা লাগে স্পিরিট, নিজের spirit। আর ওটা হইলো ইম্পর্টেন্ট, নিজের স্পিরিট যে থাকে আর ফ্যামিলির ব্যাগ থাকে, ইনশাআল্লাহ আপনি সাকসেস হইতে পারবা যদি অর্থ মনে। জি, সুন্দর সুন্দর কথা আপনার কাছ থেকে শুনলাম। তো আমরা তরুণ প্রজন্মের জন্য আপনি কি কোনো উপদেশ বা পরামর্শ দিতে চান যারা নিজের স্বপ্ন পূরণে আগ্রহী? তরুণ প্রজন্ম তো হইল সমাজের মেইন, তারা রান করা করছি তারা। তরুণ প্রজন্মের ক্ষেত্রে যদি আমরা যারা শিক্ষা দীক্ষা যদি উন্নত হয়, আমরা যারা এই কমিউনিটি টাওয়ার হ্যামলেটস বা আমরা ইকের ভিতরে যারা আমরা বাংলাদেশি কমিউনিটি আছি, তারা বাচ্চা সকল যাতে লেখাপড়া করেন, লেখাপড়া করার সাথে সাথে যাতে কর্মমুখী থাকুন, যাতে লেখাপড়া করবা, কাম কাজও করবা, বাট লেখাপড়া যেহেতু শেষ হইব ফুল টাইম জব করবা, বিজনেস করুকা করলে হয়তো আপনি দেখবা যে তার লাইফটা সাকসেস হইব কুইকলি। আর তবে ইন্টেনশন ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে দেখছি বাচ্চা সকল তারা মানে আগ্রহ নাই কামের ক্ষেত্রে, বা এটা ইম্পর্টেন্ট হইল বাচ্চা তো আগ্রহ থাকা লাগবো। আর প্যারেন্টস আমরা যারা আছি আমরাও তারা একটা জিওর গাইড দিতাম, পেশার নাই বা গাইড দিয়ে রাখতাম যে ও লাইনে গেলে সঠিক হইব বা একটা করলে তুমি সাকসেস হইবা। পিতামাতার অবশ্যই এটা এটা গাইড দেওয়া প্রয়োজন। উচিত। তো আজকে আমাদের প্রশ্নের শেষ প্রশ্ন, এটা হচ্ছে, ভবিষ্যতে আপনি কি ধরনের পরিকল্পনা বা লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চান? ভবিষ্যতে আসলে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন। ভবিষ্যৎ তো আসলে আমরা জানি না আল্লাহ ছাড়া, বাট যতটুকু আমরা চেষ্টা, আমরা চিন্তার মাধ্যমে বা আমরা একটা প্রিভিয়াস যেটা করিয়া আইছি ওগুলোর সমন্বয়ে আমরা ফিউচার চিন্তা করতাম যে কিভাবে আপ করতাম, কিভাবে সমাজে একটা সহযোগিতা করতাম বা দেশে যারা অসহায় আছেন তারা রেখিলা হেল্প করতাম। আমার ফিউচার টার্গেট হইলো সবসময় চাই যে আমি মানুষের পাশে থাকতাম, মানুষের সহযোগিতা করতাম যারা অসহায় আছেন, যারা
সবসময় যে আপনি খালি পয়সা দিয়ে আপনাদের হেল্প করবা তা নয়। ঠিক। তারা যে কোনো অসুবিধা পড়লে তারা তোরা সহযোগিতা করে পরামর্শ দেন যদি, তে আউটাও একটা কিন্তু মানুষের সাহায্য করা। অবশ্যই তো আমি এটা আসলে সব সময় যারে যতটুকু আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি সহযোগিতা করি। আমি তো হিলা বড় বিজনেসম্যানও নাই আর হিলা কামও নাই, আর যতটুকু আমার ক্যাপাসিটি আছে, পরামর্শ বুদ্ধি যতটুকু লাগে ও অনুযায়ী দিয়ে আমি তারা দেয় মানুষের সহযোগিতা করি, আর এটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ পাকে তৌফিক দেয়। ধন্যবাদ আপনাকে। এত সুন্দর আপনার কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আমরা শুনলাম। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাই, আপনার আগামী দিনগুলো হোক সুন্দর ও আনন্দময়। একই সাথে ধন্যবাদ জানাই আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের ডায়াল সেটের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ আপনারেও আর আজকের এই সুন্দর প্রোগ্রাম উপস্থাপন করার লাগে। আমি আশা করব ফিউচারও ডায়াল সিলেট আরো বড় হইব, বেশি বেশি মানুষের দেখবা, আস্থা ওয়ার্ড আমরা যেন বাঙালি আছেন সবে আপনারে সহযোগিতা করবা, শেয়ার করবা এই প্রোগ্রাম। থ্যাংক ইউ ভেরি মাচ। সালাম আলাইকুম। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নেবার পালা। আমাদের পরবর্তী আয়োজন আপনারা আগামী সপ্তাহে মঙ্গলবার রাত 8টার সময় সম্প্রচার করা হবে। আপনারা অবশ্যই সেটি দেখবেন। আমাদের সাথে যোগাযোগ করতে বা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.dialselect24.com এবং আমাদের ইউটিউব পেজ ডায়াল সিলেক্ট টিভি এবং আমাদের ফেসবুক পেজ ডায়াল সিলেক্ট নিউজ লিখে ভিজিট করে আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ডায়াল সিলেক্টের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।